নমস্কার। শীতের প্রায় আগমন এসে গেল। আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সজীব থাকুন, এই অঙ্গীকারবদ্ধ হয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। আপনারা প্রতি শনি এবং রবিবার অধীর আগ্রহে অপেক্ষা করেন কখন এই অনুষ্ঠান টিভির পর্দায় আপনারা দেখতে পাবেন। সেটা তো করারই কথা, কারণ এই অনুষ্ঠান যে আপনাদের বছরের পর বছর ধরে ভালো রেখে আসছে, সমস্ত সমস্যা থেকে আপনাদের দূরে সরিয়ে রাখছে, আপনাদের দেখাচ্ছে জীবনের সদর্থক চিন্তাভাবনার পথ, ইতিবাচক দিকগুলো। আর আজও আমরা হাজির হয়েছি এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি, যিনি জ্যোতিষ জগতের একজন আলোকময় ব্যক্তিত্ব, শৈব সাধক, ধর্মগুরু, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুশাস্ত্রবিদ, যিনি জ্যোতিষের অমৃত সূত্র নিয়ে প্রতিটি কার্যক্রমে হাজির হন আপনাদের কাছে তার সাধন জীবনের দিব্য উপলব্ধির প্রাঞ্জল উপস্থাপন শোনানোর জন্য, যার বিজ্ঞানপ্রসূত চিন্তাভাবনা, যুক্তিনিষ্ঠ আলোচনা আর ধর্মীয় বাণীর প্রাঞ্জল উপস্থাপন আপনাদের জীবনে সাফল্যের মুখ দেখায়। তাই তো সেই মহান ব্যক্তিত্ব বাবা শ্রী দেবদাসজি মহারাজ আজকে আপনাদের হৃদয়ের গভীর অন্তর আসনে বিরাজ করছেন। আমরা তো জানি যে জগৎ নিত্য পরিবর্তনশীল, গতিময়। এই জগতে এমন কি কোনো বস্তু আছে যাকে আঁকড়ে ধরে সারা জীবন বাঁচা যায়? কখনোই না। কারণ পৃথিবীতে জীবের সৃষ্টি হয়, জীবের মৃত্যু হয়। এর মাঝখানেই কিন্তু কখনোই আমরা দেখি না যে পৃথিবী জীব শূন্য হয়ে গেছে, অস্তিত্ববিহীন হয়ে গেছে। জগতে পরস্পর বিরোধী প্রচুর শক্তি বিদ্যমান, তবু কারোর সাথে কারোর কলহ হচ্ছে না। বিশ্ব জগতের এই ভাঙা গড়ার মাঝে যে এক মহাশক্তি কাজ করে, তিনিই তো ঈশ্বর। আর আমরা বিশ্বাস রাখি ঈশ্বরে, আমরা বিশ্বাস রাখি হাজার হাজার পুরনো শাস্ত্র, যা নীরবে মানবের কল্যাণ করে আসছে, সেই জ্যোতিষ শাস্ত্রের ওপর। আর এই দুটো জিনিসের উপর ভিত্তি করেই আধ্যাত্মবাদ এবং জ্যোতিষ ভিত্তিক এই অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। পিতামাতার একমাত্র পুত্র সন্তান বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যিনি আধ্যাত্মিকতার অমোঘ টানে আপনাদের শুধুমাত্র জীবনের সদর্থক চিন্তাভাবনা করার আশা নিয়ে ছুটে বেড়ান পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবীর নানা প্রান্তে। আজকে সেই দিনটি উপস্থিত, সেই আনন্দের দিন, সেই সুখবর আপনাদের অবশ্যই আমরা বড় মুখ করে জানাব। সেটি হলো তার দীর্ঘদিনের কল্পনা, যে আশ্রমের রূপরেখা আপনারা আমাদের ওয়েবসাইটে দেখে এসেছিলেন, সেই আশ্রম গঠিত হতে চলেছে বজবজের নিশ্চিন্তিপুর গ্রামের বিড়লাপুর এলাকায়। বজবজ স্টেশন থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরত্বে আশ্রমের জমি আমরা নির্দিষ্ট করে ফেলেছি এবং বাবা শ্রী দেবদাসজি মহারাজের অক্লান্ত পরিশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালনায় যে আশ্রম ওখানে নির্মাণ হতে চলেছে, সেই আশ্রমিক বাতাবরণে যে সকল মানুষ আজ স্বজনহারা, যাদের জীবন আজ গতিহীন, যারা ধর্মপ্রাণ মানুষ, যারা শিবের অভয় চরণে প্রণাম জানিয়ে সারাটা জীবন আশ্রমিক বাতাবরণে অতিবাহিত করতে যান, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে 9831950049 এবং 9830156738। এই দুটো নাম্বারে আপনারা আমাদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন। আমরা বজবজের নিশ্চিন্তিপুর গ্রামের বিড়লাপুর এলাকায় যে আশ্রম শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের পরিচালনায় গঠিত হতে চলেছে, সেই আশ্রমের জমির কিছু ক্লিপিংস আমরা আগামী কিছুক্ষণ অবশ্যই দেখে নেব। তার আগে আপনাদের বলি যে একজন সুস্থ সবল সমাজের বিভিন্ন আঙ্গিকে প্রতিষ্ঠিত মানুষ পেতে গেলে কিন্তু জ্যোতিষশাস্ত্রকে অবশ্যই আমাদের স্মরণ করতে হবে, ঠিক যেভাবে আমরা মুক্ত পেতে গেলে ঝিনুককে স্মরণ করি। আর তার জন্য চাই একজন সঠিক গুরু, যিনি অন্ধকার থেকে জীবনকে আলোর পথ দেখাবেন, যিনি জীবনের সমস্ত অন্ধকারকে
সত্য সুন্দরের পথে পরিচালনা করবেন। তিনি সেই ধর্মগুরু, সেই শৈব সাধক বাবা শ্রী দেবদাসজি মহারাজকে আমরা স্টুডিওতে স্বাগত জানাবো। শুরু করব আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র কৈলাসেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র নটরাজ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র উমানাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল আশ্রম থেকে সকলের মঙ্গল প্রার্থনা করি, সকলের আরোগ্য প্রার্থনা করি। দেবাদিদেব মহাদেবের চরণে সকলের সফলতা প্রার্থনা করি। ভক্তগণ, চিঠির উত্তর দেব, আলোচনা করব আধ্যাত্ম বিষয়ে। যে আশ্রম একান্তভাবে প্রয়োজন, পশ্চিমবঙ্গে সমস্ত ভক্তের জন্য, কারণ সকলের পক্ষে ওড়িশাতে যাওয়া সম্ভব নয়। তাই পশ্চিমবঙ্গে কলকাতা বা কলকাতার উপকণ্ঠে সকল ভক্তের জন্য আশ্রমের জমির খোঁজ বিগত 2 বছর ধরে চলছিল। ভগবান শিবের কৃপায় সেই জমি আমরা পেয়েছি। কলকাতার উপকণ্ঠে বজবজ স্টেশন থেকে বা বজবজ বাস স্ট্যান্ড থেকে 6 কিলোমিটার দূরত্বে, যার মধ্যে 4.5 কিলোমিটার বাস রুট এবং 1.5 কিলোমিটার অটো রুট, যার মধ্যে 4.5 কিলোমিটার বাস রুট এবং 1.5 কিলোমিটার অটো রুট, তার পাশে বজবজের বিল্লাপুর এলাকায় নিশ্চিন্তিপুর গ্রাম পঞ্চায়েতের কাছেই, বজবজের বিল্লাপুর এলাকায় নিশ্চিন্তিপুর গ্রাম পঞ্চায়েতের কাছেই একটি 3.5 বিঘা জমির ওপর আমরা প্রথম কাজ করতে চলেছি। পশ্চিমবঙ্গের ভক্তদের সুবিধার্থে, সকল ঈশ্বরপ্রেমী মানুষের জন্য, ভক্তি মার্গের মানুষের জন্য। জমিটির আয়তন 3.5 বিঘা বা 70 কাঠা। জমিটির ছবি তোমরা দেখছো। জমিটির মধ্যে আছে পুকুর, আছে অসংখ্য
গাছগাছালি, নারকেল গাছ, সুপারি গাছ, সবেদা গাছ, পেয়ারা গাছ, ফুলের গাছ, বিভিন্ন ফুলের গাছ, অসংখ্য গাছগাছালি আছে। তোমরা ছবিতে দেখছো। আছে একটি স্টিল ফ্রেমের ধাঁচা বা কাঠামো। যত সময় পর্যন্ত আমাদের মেডিটেশন হল তৈরি না হচ্ছে, যত সময় পর্যন্ত আমাদের ধ্যান ভবন বা মেডিটেশন হল তৈরি না হচ্ছে, তত সময় পর্যন্ত এই স্টিলের ধাঁচাটাকে আমরা কাজে লাগাতে পারবো ধ্যান শিবিরের জন্য, শিবযোগ করানোর জন্য, অগ্নিবিদ্যা করানোর জন্য ইত্যাদির জন্য, ধ্যান শিবিরের জন্য, যোগ শিবিরের জন্য এই ধাঁচাটি আমাদের কাজে লাগবে। এছাড়া আছে জমি, জমি তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া আছে জমি, এবং এই জমিটির 3 দিকে ভ্যাকেন্ট ল্যান্ড বা খালি জমি আছে। ভবিষ্যতে আশ্রমের ফান্ড আরো যখন বৃদ্ধি পাবে, তখন আমরা তার পার্শ্ববর্তী জমিগুলিতে আমাদের আশ্রমকে আরো বিস্তারিত করার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু বর্তমানে আর্থিক ফান্ড বা আশ্রমের ফান্ড এত অপরিসীম নয়, এখন সীমিত। তার মধ্যে আমাদের এগোতে হবে। যারা তোমরা ভক্ত শিষ্য আছো, যারা এতদিন বলেছো যে গুরুদেব কিছু দান করতে চাই, বাবা কিছু দান করতে চাই, কবে করব, কিভাবে করব, তো তখন দান নিয়ে আমি কোথায় রাখবো? অনেকে দিয়েছো, সেগুলি রাখা আছে। তা থেকে আমরা এই জমির জন্য আমরা খরচা করছি, এবং বর্তমানে এখন আশ্রমের ফান্ড বা আর্থিক সাহায্য একান্তভাবে দরকার। তো তোমরা শ্রীরামপুর মন্দিরে এসে বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দান পাঠাতে পারবে। ক্যাশ, চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট সমস্ত কিছুই গ্রহণ করা হবে। জমিটি 3.5 বিঘা আয়তনের, যার মেন গেটও তোমরা দেখতে পাচ্ছ এই অবস্থায় আছে। সম্পূর্ণ শান্ত পরিবেশ, এবং 3 দিকেই জমিটির একদিকে রাস্তা, আর 3টি দিকেই আমাদের একে আরো বিস্তার করার সুযোগ আছে। এবং যারা তোমরা আশ্রমে এসে আজীবন থাকতে চাও, যারা তোমরা আশ্রমে এসে আজীবন থাকতে চাও, তোমাদের পরিবারে থাকতে অসুবিধে, আপনজন নেই, তোমাদের কেউ দেখাশোনা করার নেই, বা পরিবারে কোনো স্থান নেই, তোমরা আশ্রমে শর্ত সাপেক্ষে আজীবন থাকতে পারো। অবশ্যই তুমি কিন্তু ফ্ল্যাট কিনছো না, তুমি কিন্তু ভাড়া আসছো না। মনে রাখবে, আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক মনন, ভক্ত সুলভ আচরণ, ভগবানের প্রতি অটুট বিশ্বাস একান্তভাবে প্রয়োজন।
এগুলি থাকতেই হবে শর্ত সাপেক্ষে। আশ্রমের মধ্যে কোনো প্রকার অশালীন আচরণ, চেঁচামেচি, কোনো প্রকার নেশা, জুয়া ইত্যাদি চলবে না। আশ্রমের যা কিছু নিয়ম আছে সেগুলো মেনে আধ্যাত্মিক মননে তোমরা আসতে পারবে। আজীবন থাকবার জন্য তোমরা নাম নথিভুক্ত করতে পারবে শর্ত সাপেক্ষে। কিছু ব্যবহারিক, কিছু আর্থিক শর্ত আছে, কিছু ব্যবহারিক শর্ত আছে, কিছু আর্থিক শর্তও আছে। সেই শর্তগুলো মেনে যদি তোমরা আসতে চাও, তোমরা দ্রুত যোগাযোগ করবে। যেদিন তোমরা নাম নথিভুক্ত করবে সেদিন থেকে 12 মাসের মধ্যে তোমাদের আশ্রমে থাকার পাকাপাকি ব্যবস্থা করা হবে। তোমরা আশ্রমে তোমাদের স্থান গ্রহণ করতে পারবে আবাসিক হিসেবে আজীবন থাকার জন্য, আমৃত্যু থাকার জন্য, আজীবন থাকার জন্য তোমরা এই আশ্রমে নাম নথিভুক্ত করতে পারবে এবং দ্রুত নাম নথিভুক্ত করবে। আর সকল ভক্ত শিষ্যকে বলি যে আশ্রমে থাকার জন্য যে আশ্রমের শিষ্য হতেই হবে এমন নয়, কিন্তু ভক্তি মার্গের লোক হতেই হবে। আশ্রমে থাকার জন্য কি কি নিয়ম রয়েছে তোমরা দ্রুত যোগাযোগ করে সেগুলো জেনে নেবে। মায়েদের, বাবাদের সকলেরই থাকার ব্যবস্থা হবে। পুরুষ, নারী, মা, বাবা সকলেই থাকতে পারবে। তাদের থাকার সেভাবে ব্যবস্থা করা হবে। এবং যারা তোমরা ভক্ত শিষ্য আছো, বহুবার বলেছো যে বাবা কিছু দান করতে চাই আশ্রমে, তখন আমার তা দরকার ছিল না, কারণ যে খাতে আমি অর্থটি খরচা করব সেই জমির ব্যবস্থা ছিল না। আজ জমির ব্যবস্থা হয়েছে। আজ আশ্রমের জন্য অর্থ একান্তভাবে প্রয়োজন। আজ আশ্রমের অর্থ একান্তভাবে প্রয়োজন। আর এই জমির সুযোগ, এই জমিটি সব দিক থেকে কলকাতার উপকণ্ঠে আমাদের পক্ষে আদর্শ। তো এই জমির এই সুযোগটি যেন আমরা সম্পূর্ণ কাজে লাগাতে পারি। কি অবস্থাতে জমি আমরা নিচ্ছি, কি কি শর্তে, তা তোমাদের আর্য বলবে। আবার বলছি, এই আশ্রম সবার পক্ষে তো ওড়িশা যাওয়া সম্ভব না। সম্ভব কি বলো? সম্ভব না। তো কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, মালদহ, বর্ধমান, সকলের জন্য এই আশ্রম সুবিধা নিয়ে আসবে। মুর্শিদাবাদ, জারহমপুর ইত্যাদি থেকে আসো, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মানুষের জন্য। এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গে কোনো আশ্রম করতে পারছি না, কিন্তু আমাদের ভবিষ্যৎ চিন্তা আছে। আমরা জানি আশ্রমের সাথে উত্তরবঙ্গে মানুষকেও জুড়তে গেলে পরে আমরা সে চেষ্টা করব। এই মুহূর্তে তো এত ফান্ড নেই আশ্রমের উত্তরবঙ্গের মানুষের জন্য এই কলকাতার উপকণ্ঠে আশ্রম তোমাদের সুবিধে দেবে। আধ্যাত্মিক মনন, আধ্যাত্মিক চেতন, শৈব ভক্তি,
শৈব কৃপা প্রাপ্তির জন্য। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মাথাভাঙা, আলিপুরদুয়ার, হলদিবাড়ি, নকশালবাড়ি, দিনহাটা, কোচবিহার, বালুরঘাট, সকলের জন্য। শিবকৃষ্ণ গুরুকুলের যত ভক্ত শিষ্য আছো তোমরা, এবং যারা তোমরা ঈশ্বর প্রেমী, ভগবান প্রেমী, সকলের জন্য, সকলকে বলছি, তোমরা তোমাদের সাধ্যমতো অনুদান আশ্রমে প্রদান করো। এই মুহূর্তে আশ্রম ফান্ডে অর্থের প্রয়োজন আছে। কিভাবে আর্থিক লেনদেন, কত টাকার বিনিময়ে আমরা জমি নিচ্ছি, সবকিছু তোমাদের বলছে আর্য। ভগবান শিবের সান্নিধ্যের জন্য আমরা শৈব মন্দির প্রতিষ্ঠা করব। তারপর ক্রমে ক্রমে আমরা ব্যাপ্তি আরো বিস্তার করব। আর বৃদ্ধাশ্রম বা আশ্রমিক হিসেবে থাকবার জন্য শুধু বৃদ্ধ বৃদ্ধা নয়, যাদের পরিবারে থাকতে অসুবিধা আছে, আপনজন নেই, নিঃসন্তান, স্ত্রী মারা গেছেন, স্বামী মারা গেছেন, তোমাদের সকলের জন্য শর্ত সাপেক্ষে তোমরা আশ্রমে নাম নথিভুক্ত করে আশ্রমে আবাসিক হতে পারবে, এবং তোমরা তা দ্রুত করবে। আর জমি আমরা কিভাবে নিচ্ছি সে বিষয়ে আর্য তোমাদের বলে দিচ্ছে। দর্শক বন্ধুরা, মহারাজের শ্রীমুখ থেকে আমরা শুনেছি যে বজবজে শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত যে আশ্রমটি নির্মাণ হতে চলেছে সেই জমির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনারা টিভির পর্দায় দেখেওছেন। আমাদের সুনির্দিষ্ট জমির সমস্ত ক্লিপিংস। আর এই জমিটির বিনিময় মূল্য 30 লক্ষ টাকা। তার মধ্যে শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম ফান্ড থেকে আমরা 12 লক্ষ টাকা অগ্রিম দিয়ে জমিটি সুনির্দিষ্ট করেছি। এই মুহূর্তে আশ্রমের সম্পূর্ণ পরিপূর্ণতার জন্য আরও 18 লক্ষ টাকার দরকার। না, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনাদের সকলের কাছে আমরা এই দান ভিক্ষা রাখছি। আপনি 50 পয়সা, 1 টাকা দান ভিক্ষাও পাঠাতে পারেন এই আশ্রমের পরিপূর্ণতার জন্য। যে মহান শৈব সাধক ধর্মগুরু আজকে এই আশ্রমের পরিপূর্ণতা দিতে চলেছেন, আপনারাও যদি শৈব কৃপা লাভ করতে চান, ভগবান শিব যিনি শুদ্ধ সনাতন পরম ব্রহ্মা, তার কৃপা লাভ করতে চান, তার চরণে সারা জীবনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চান, তাহলে ভগবান শিবের অভয় চরণে প্রণাম জানিয়ে আপনাদের থেকে আমরা দান ভিক্ষা চাইছি এই আশ্রমের পরিপূর্ণতার জন্য। আপনাদের যার যা সামর্থ্য, সে 50 পয়সা থেকে 1 টাকাই হোক, 1000 থেকে 5000 টাকাই হোক, 5 লক্ষ টাকাই হোক, 50,000 টাকাই হোক, লক্ষাধিক টাকাই হোক, আপনাদের কাছে আমরা দান ভিক্ষা রাখছি এই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত আশ্রমের পরিপূর্ণতার জন্য। আর ভগবান শিবের অভয় চরণে আরও একবার প্রণাম জানিয়ে আমরা এই দান ভিক্ষা যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাটা জানাই। শিবকৃষ্ণ গুরুকুল 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202। আপনারা ক্যাশ পাঠাতে পারেন, ব্যাংক ড্রাফট পাঠাতে পারেন, চেক পাঠাতে পারেন, পে অর্ডার পাঠাতে পারেন। মনে রাখবেন, যারা নিঃসন্তান, যাদের দাম্পত্য জীবন গতিহীন, যারা সমস্যাকীর্ণ অবস্থায় পড়ে আছেন, যারা স্বজন হারা ব্যথায় ঘুরে বেড়াচ্ছেন একটু শান্তির বাতাবরণ পাওয়ার জন্য, সেই সকল ধর্মপ্রাণ মানুষ শর্ত সাপেক্ষে এই আশ্রমে তাদের জীবন ধারণ করতে পারবেন।
এবং তার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে 9831950049 এবং 9830156738-এ। আরও আমরা বলবো এই আশ্রম নিয়ে। তার আগে আপনারা আপনাদের প্রেরিত চিঠির উত্তর শোনার জন্য অপেক্ষারত থাকেন। সেই হিসেবেই আজকে লটারির মাধ্যমে যে চিঠিটি আমরা পেয়েছি সেটি পড়ছি। শ্রীরামপুর থেকেই পাঠিয়েছেন শ্রীমতী শেফালী কর্মকার। উনি লিখছেন, শ্রদ্ধেয় বাবা, টিভিতে সোনার বাংলা চ্যানেলে আপনার অনুষ্ঠান দেখে আমার সম্বন্ধে কিছু কথা জানতে ইচ্ছুক হলাম। আমার জন্ম তারিখ 13ই ডিসেম্বর 1968 সন। আমার জন্ম সময় ভোর 4টের সময়। জানি না সঠিক কিনা, কারণ আমার মা যখন বেঁচে ছিলেন তখন তিনি একথাই বলেছিলেন। তাই এটাই জানি এখনো পর্যন্ত। আমার সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে ভীষণভাবে উপকৃত হই। দর্শক বন্ধুরা এবং তার সঙ্গে শেফালী দেবীকে বলি যে আপনাদের পূর্বে বারবার বলেছি যে আপনারা যখন চিঠি পাঠাবেন সে আপনার সম্পর্কে জানুন। যার সম্পর্কে, যে জাতক জাতিকার সম্পর্কে আপনারা জানতে চান, অবশ্যই এই 3টে জিনিস উল্লেখ করবেন। 1 হলো আপনার সঠিক জন্ম তারিখ, 2 আপনার সঠিক জন্ম সময় এবং 3 আপনার সঠিক জন্মস্থান। এক্ষেত্রে শেফালী দেবী, আপনি আপনার জন্ম তারিখটি ঠিক দিয়েছেন, কিন্তু জন্ম সময়টা নিয়ে আপনি কনফিউজড আছেন, কারণ এটি ব্যাপারে আপনি সঠিকভাবে জানেন না এবং জন্মস্থান আপনি উল্লেখ করেননি। সুতরাং আমরা প্রতিটি প্রেরকের কাছে সমানভাবে দায়বদ্ধ এবং তাদের প্রতি আমাদের বিশেষ করে মহারাজের আন্তরিক অনুভব যথেষ্টভাবে আছেই বলে এই আপনাকে আরও একবার অনুরোধ করছি, আপনি পরবর্তীকালে আপনার সঠিক জন্মস্থানটি উল্লেখ করে আমাদের কাছে পাঠান চিঠি। আমরা নিশ্চয়ই বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে আপনার সমস্ত প্রশ্নের উত্তর জাতিশিক বিশ্লেষণ শুনে নেব। মা শেফালী কর্মকার, তুমি এই চিঠি আমাকে লিখেছ। মা, তুমি এই চিঠি আমায় লিখেছ। জন্ম সময় তুমি জানো ভোর 4টে আনুমানিক। সেটা এমন কিছু ক্ষতি নয়। আমি নামের বিচারে জন্ম সময়টা আমি নির্ণয় করে নিতাম, কিন্তু মা তুমি জন্মস্থানটা লিখতে ভুলে গেছো। হ্যাঁ, জানি মা খুব মানসিক অস্থিরতায় বা একটু মানসিক চঞ্চলতা, একটু দুশ্চিন্তায় তুমি আছো। কিন্তু মা জন্ম সময় না থাকার জন্য চিঠিটি আজকে লটারিতে উঠলো। দেখো মা কি সুন্দর, দেখো চিঠি লটারিতে উঠলো, কিন্তু হ্যাঁ উঠলো, তোমার চিঠি মা লটারিতে উঠলো, কিন্তু মা চিঠিটি সম্পূর্ণ নয়, মানে জন্ম সময়টা মা তুমি লিখতে ভুলে গেছো। হ্যাঁ, ভাবছো যে না আমি বোধহয় জন্ম সময় লিখেছি। মা তুমি নিজে একবার দেখো মা। হ্যাঁ মা, তুমি নিজে একবার দেখো মা, তুমি তোমার মা নিজের হাতের লেখা দেখো মা। তুমি জন্ম সময়টা আনুমানিক দিয়েছো 4টে। এটা এমন কোনো বিষয় নয়, জন্ম সময়টা আমি নির্ণয় করেই নিতাম, কিন্তু মা দেখো পুরো চিঠিতে, সম্পূর্ণ চিঠিতে তুমি কোথাও তোমার জন্মস্থান মানে প্লেস অফ বার্থ উল্লেখ করনি। তোমার কোথায় জন্ম, কলকাতা, দিল্লি, শিলিগুড়ি, ভারতে নাকি বাংলাদেশে, কোথাও কিছু উল্লেখ নেই। মা মনে দুঃখ নিও না, আমি কিন্তু তোমার মনে দুঃখ দেবার জন্য এই চিঠিটির উত্তর দিলাম না এমন নয়। মা একটু বোঝো, আমি অপারক, কারণ জন্ম স্থানটা না হলে মা বিচারটা কি করে করব বলো তুমি? বিচারটা সঠিক হবে না। না, তুমি আমাকে বললে যে বাবা তুমি একটা যোগ করো। কি যোগ করব বলো? তুমি যোগ করো, 9-এর সাথে যোগ করো। হ্যাঁ, তুমি বললে যে 9-এর সাথে যোগ করো। কি যোগ করব? 9-এর সাথে 9 প্লাস যা, আর কিছু সংখ্যা বললে না, তাহলে যোগ কি করে করব? হ্যাঁ মা, তুমি দুঃখ নিও না, তুমি পরে জন্মস্থান হ্যাঁ অবশ্যই লিখে পাঠাও, অর্থাৎ তোমার নাম, সম্পূর্ণ নাম, জন্ম তারিখ, জন্ম সময়, আনুমানিক হলেও চলবে, জন্মস্থান, কোন দেশের, কোন রাজ্যের, কোন জেলায় তোমার জন্ম। ঠিক আছে মা, মনে দুঃখ নিও না। আর্য দেখো,
আর কি চিঠি আছে? আমাদের আন্তরিক অনুভব সমস্ত চিঠি প্রেরকের প্রতি আছে। আমরা কথা দিলাম শর্মিলা দেবী, আপনি পরবর্তীকালে আরও একবার চিঠি পাঠান। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনার চিঠির উত্তর শুনে নিতে মহারাজের শ্রীমুখ থেকে। আজকের দ্বিতীয় চিঠিটি যেটি পড়ছি সেটি পাঠিয়েছেন প্রদীপ ভৌমিক, হুগলি থেকে। উনি লিখছেন, বাবা শ্রী দেবদাস, আমার ছেলে সৌম্যদীপ ভৌমিকের রাশিচক্র পাঠালাম। দয়া করে ওর জীবন বৃত্তান্ত সম্পর্কে যদি কিছু বলেন তাহলে ভীষণ উপকৃত হই। নাম সৌম্যদীপ ভৌমিক, জন্ম 19/2/2005, বিকেল 3:10। স্থান কলকাতা। প্রথম প্রশ্ন, ওর জীবনে পড়াশুনো কতদূর হবে? দ্বিতীয় প্রশ্ন, ও কি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে? তৃতীয় প্রশ্ন, ওর কোন দিক নিয়ে পড়লে সুবিধা হবে? এবং চতুর্থ প্রশ্ন, জীবনের খারাপ দিকগুলি কি কি? আপনার অনুষ্ঠানের আমি একজন নিয়মিত দর্শক। দয়া করে উপরের প্রশ্নের উত্তর দিলে উপকৃত হব। আপনার শিবকৃষ্ণ গুরুকুলের ঠিকানায় এই চিঠি পাঠালাম। ইতি প্রদীপ ভৌমিক, হুগলি। ফোন নাম্বার 26640443। নিশ্চয়ই প্রদীপবাবু, আপনার ছেলে সৌম্যদীপের ব্যাপারে আগামী কিছুক্ষণ আমরা বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে সমস্ত প্রশ্নের উত্তর শুনে নিই। বাবা প্রদীপ ভৌমিক, তুমি হুগলি থেকে এই চিঠি আমায় পাঠিয়েছো। এই চিঠি আমার কাছে এসে পৌঁছেছে, বাই পোস্ট এটি এসে পৌঁছেছে। আমি তোমার চিঠির উত্তর দেব, তুমি অবশ্যই লিখে নেবে। হ্যাঁ, তুমি অবশ্যই লিখে নেবে। কেমন? এই চিঠি তুমি আমাকে পাঠিয়েছো, বাই পোস্ট এটি এসে আমার কাছে পৌঁছেছে। বাবা, তুমি লিখেছো ছেলের জন্য। ছেলের শুভ নাম সৌম্যদীপ ভৌমিক। সৌম্যদীপের শুভ জন্ম তারিখ 19 ফেব্রুয়ারি 2005 সাল। সেদিন ছিল শনিবার। বিকেল বেলা 3:10 সৌম্যদীপের কলকাতাতে জন্ম। সৌম্যদীপের মিথুন রাশি। লিখে নাও। লিখছো তুমি? লিখে নাও। মিথুন রাশি, কর্কট লগ্ন। কর্কট লগ্ন। আদ্রা অর্থাৎ 6 নম্বর নক্ষত্রে জন্ম। 6/3। 6 নম্বর নক্ষত্র আর 3 নম্বর রাশি। শুক্ল একাদশী তিথিতে জন্ম। শুক্ল একাদশী তিথিতে জন্ম। শূদ্র বর্ণ। শূদ্র বর্ণ, মনুষ্যগণ বা নরগণ। এই হলো সৌম্যদীপের জন্মকুণ্ডলী। বাবা, সৌম্যদীপের জন্মকুণ্ডলীতে যে গ্রহ অবস্থান আছে, সৌম্যদীপের মেষ রাশিতে আছে রাহু। মেষ রাশিতে আছে রাহু এবং বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। মিথুনে আছে শনি এবং চন্দ্র। চন্দ্র এবং শনি কোথায় আছে? মিথুনে আছে। কর্কটে আছে লগ্ন। লগ্ন আছে কর্কটে। সিংহে কোনো গ্রহ নেই। কন্যাতে আছে বৃহস্পতি। কন্যায় বৃহস্পতি। তুলাতে আছে কেতু। তুলায় কেতু। তুলায় কেতু আছে। বৃশ্চিকে গ্রহ নেই। ধনুতে আছে মঙ্গল। ধনুতে আছে মঙ্গল। মকরে আছে শুক্র। মকরে শুক্র। কুম্ভে আছে রবি বুধ। রবি আর বুধ। রবি আর বুধ আছে কুম্ভে। মিনে কোনো গ্রহ নেই। এই হচ্ছে সৌম্যদীপের জন্মকুণ্ডলী। সৌম্যদীপের জন্মকুণ্ডলীতে কি কি গ্রহ ভালো আছে, শুভ আছে? কি কি গ্রহ? শুক্র খুব ভালো আছে। শুক্র ভালো আছে। বৃহস্পতি ভালো আছে। বৃহস্পতি ভালো আছে। কেতু ভালো আছে। কেতু ভালো আছে।
এবং রবি বুধ বুধাদিত্য যোগটাও খারাপ নয়, রবি বুধ বুধাদিত্য যোগটাও ভালো আছে। বাবা তুমি এখানে জানতে চেয়েছো ওর জীবনে পড়াশোনা কত দূর হবে, ও কি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, ওর কোন দিকে কি নিয়ে লেখাপড়া করলে সুবিধে হবে, জীবনে খারাপ দিকগুলো কি কি। সবার আগে বলি বাবা যে ওর পক্ষে শুভ হবে, ওর শিক্ষা হবে, উচ্চ শিক্ষা হবে, শিক্ষা হবে, উচ্চ শিক্ষা হবে, কিন্তু মনে রাখবে ভয় পেও না। এই 15 বছর 2 মাস থেকে শুরু করে 18 বছর 3 মাসের মধ্যে, এই যে সময়টা 15 বছর 2 মাস থেকে শুরু করে 18 বছর 3 মাসের মধ্যে শিক্ষায় একটু বাধা হতে পারে, একবার বাধা হতে পারে। কেন? কেননা এই যে লগ্ন থেকে 1 2 3 4, এই যে 4 নম্বর ঘরটাতে আছে তো কেতু, আর এই ঘরে একটু রাহু দৃষ্টি আছে। এই সময়টা একটু সাবধান থাকতে হবে। বন্ধুদের প্ররোচনা ওকে একটু সমস্যা দিতে পারে। তাহলে সৌম্যদীপের শিক্ষা হবে, উচ্চ শিক্ষা হবে। ওর জন্য সবথেকে শুভ হবে অ্যাভিয়েশন। ওর জন্য অ্যাভিয়েশন সবথেকে শুভ হবে। অ্যাভিয়েশন কোর্স করলে সবচেয়ে শুভ হবে। অ্যাভিয়েশনে ও ইঞ্জিনিয়ারিং করতে পারে, ও গ্রাউন্ড স্টাফ করতে পারে, তবে এয়ার স্টাফই বেশি ভালো হবে। এক কথায় বলতে গেলে সৌম্যদীপ একজন খুব সফল পাইলট হতে পারবে। একজন পাইলট হবার মতো যোগ্যতা এই জন্মছকে আছে, অবশ্য রূপে আছে। আর কর্মসূত্রে প্রচুর ভ্রমণ আছে, প্রচুর ভ্রমণ। কেমন ভ্রমণ? সকালে চেন্নাই তো বিকেলে দিল্লি, 3 তারিখে কানাডা তো 9 তারিখে মেলবোর্ন। প্রচুর ভ্রমণ রয়েছে। কেন রয়েছে? কেন রয়েছে? না বাবা আমি চিঠি লিখেছি তাই আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি বলে দিলে অনেক ভ্রমণ আছে। না 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 মা, না না বাবা, এমন নয়, এমন নয়, এমন নয়। তার কারণ দেখো, একবার দেখো লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, দশমে রাহু। রাহু হলো কি? রাহু হলো ভ্রমণ কারক গ্রহ, যে জীবিকা। দশম হলো জীবিকা আর রাহু হলো ভ্রমণ। তো জীবিকার কারণে ভ্রমণ, জীবিকার কারণে ভ্রমণ আছে। আর দশমপতি যে মঙ্গলটা সে গেছে ষষ্ঠে, সে ষষ্ঠে আছে, সে বৃহস্পতির ঘরে আছে। বৃহস্পতি আবার 3 নম্বর ঘরে আছে। তাহলে একজন পাইলট হবার জন্য এক অত্যন্ত উপযুক্ত জন্ম কুণ্ডলী। এক কথা অ্যাভিয়েশন ক্যারিয়ার ওর জন্য সব থেকে ভালো হবে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। ও ম্যানেজমেন্ট করতে পারবে, ইঞ্জিনিয়ারিং করতে পারবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং করুক বা ম্যানেজমেন্ট সব কিছুই অ্যাভিয়েশন কেন্দ্রিক। অ্যাভিয়েশন ওর জন্য সব থেকে ভালো হবে। আর এক আদর্শ পাইলটেরই জন্মকুণ্ডলী, এক আদর্শ পাইলটেরই জন্মকুণ্ডলী। এবার যেটা বিষয় দেখো, 2005 সালে জন্ম। এখন দেখো ওর বয়স হচ্ছে এই 5+। তুমি একটা জিনিস একটু তুমি লক্ষ্য করে দেখো যে ওর চেহারার মধ্যে একটা রূপ লাবণ্য আকর্ষণ আছে। ওকে দেখে কেউ দেখতে খারাপ বলবে না, দেখে কেউ বলবে না যে ছেলেটি কুৎসিত, কেউ বলে না। সুন্দর। কেন সুন্দর? কেন সুন্দর? তুমি তো
পাঠিয়েছো তো আমাকে চিঠি, তুমি তো ছবি পাঠাওনি। ছবি পাঠিয়েছো নাকি সৌম্যদ্বীপে? পাঠাওনি। তাহলে কি করে সুন্দর? কি করে এটা কি করে বললাম বাবা সুন্দর? সুন্দর তো বলো না, নিজের ছেলেকে সবাই সুন্দর দেখে। না না না, নিজের ছেলেকে তো তুমি সুন্দর দেখো, মা সুন্দর দেখে। তাহলে কি সুন্দর, অনেকে বলে না ছেলেটি আপনার বড় ফুটফুটে, অত্যন্ত সুন্দর ছেলে, দেখতে ভারী মিষ্টি, বলে না? হ্যাঁ, সুন্দরকে তো সুন্দর সবাই বলে, বলো, বলে না? বলে। তো ফুলকে সুন্দর, এটাকে কাউকে বলে দিতে হয় নাকি? বলতে হয়, বলো। একটা বাচ্চা একটা ফুলের দিকে এগিয়ে যায়, আর বড়রা তো ফুলকে জানেই সুন্দর, ফুল সুন্দর। সেই রকম সৌম্যদ্বীপ সুন্দর। কেন সুন্দর? কারণ ওর লগ্নের সপ্তমে শুক্র বসে আছে, শুক্র। তাই সৌম্যদ্বীপের মধ্যে রূপ লাবণ্য আকর্ষণ আছে, ওর মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে। জানো তো, একজন পাইলট হওয়ার পরেও ও দেখবে ছবি আঁকবে, ডান্স, ড্রামা, অ্যাক্টিং, শিল্প, সাহিত্য, এগুলো নিয়ে থাকতে ও একটু ভালোবাসবে, এগুলো নিয়ে থাকতে ও ভালোবাসবে। সৌম্যদ্বীপের জন্য ব্যবসা ভালো হবে না চাকরি? লিখে নাও, সৌম্যদ্বীপের জন্য চাকরি ভালো হবে। সৌম্যদ্বীপের শুভ কর্মজীবন শুরু হবে 21 বছর 9 মাস থেকে। সৌম্যদ্বীপের শুভ কর্মজীবন শুরু হবে। সৌম্যদ্বীপের শুভ কর্মজীবন শুরু হবে 21 বছর 9 মাস থেকে, এবং ওর কোনো সরকারি চাকুরি আসবে, সরকারি চাকুরির যোগাযোগ আসবে সৌম্যদ্বীপের 25 বছর 2 মাসের পর। 25 বছর 2 মাসের পর সরকারি চাকুরির যোগাযোগ আসবে। বিয়েটা কিন্তু তাড়াতাড়ি, বিয়েটা কিন্তু ওর 26 বছর 9 মাসের পরেই বিয়ে আছে। শুনে দুঃখ পাবে না? বলো বাবা, দুঃখ পাবে না? বিয়েটা ওর নিজের ইচ্ছেতে করবে, বিয়েটা নিজের ইচ্ছেতে করবে। হ্যাঁ, তোমরা সোশ্যাল করতে পারো, কিন্তু ও নিজেই বিয়েটা স্থির করবে, বিয়েটা নিজের ইচ্ছেতে করবে। হ্যাঁ, এবারে কর্মজীবনে ওর উন্নতি, কর্মজীবনে ওর 28 বছর 4 মাসের পর কর্মজীবনে আরো উন্নতি হবে, আরো উন্নতি হবে কর্মজীবনে। এবং এই সময় ওর ইন্টারন্যাশনাল যাত্রা শুরু হবে। লিখে নাও তুমি, 28 বছর 4 মাসের পর ওর জন্য প্রচুর বিদেশ ভ্রমণ শুরু হয়ে যাবে। 28 বছর 4 মাসের পর, এটা ভালো করে লিখে নাও। এবং 30 বছর 3 মাসের পর, 30 বছর 3 মাসের পর আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। 30 বছর 3 মাসের পর আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। এবার এই যে 30 বছর 9 মাস থেকে শুরু করে 33 বছর 4 মাস সময়টা শুভ নয়। 30 বছর 9 মাস থেকে শুরু করে 33 বছর 4 মাস সময়টা শুভ নয়। এই সময় সৌম্যদ্বীপের কর্মজীবনে একটু বিপর্যয় আছে। কেন? দেখো, ওই যে বললাম যে ওই শিক্ষাক্ষেত্রে বাধা, আর একটু তোমার এই যে কর্মজীবনে যে বিপর্যয়, এই যে 30 বছর 9 মাস থেকে শুরু করে 33 বছর 4 মাস পর্যন্ত। তার কারণ এই দেখো, যে শনি আর চন্দ্র একসাথে, এটা একটা বীজযোগ। আর এই শনির দৃষ্টিটা 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 নম্বর ঘরে মঙ্গলের ওপরে পড়ছে। এইটা একটু অসুবিধে। হ্যাঁ, তুমি একটু নোট করে নাও যে শনি চন্দ্রের জন্য এটা একটা বীজযোগ হলো। ও খুব জেদি প্রকৃতির থাকবে, একটু জেদি ভাব থাকবে ওর মধ্যে। আর কি? আর হচ্ছে মঙ্গল শনির জন্য
ওই শিক্ষাক্ষেত্রে 15 বছর 2 মাস থেকে শুরু করে 18 বছর 3 মাসে একটু বাধা, আর কর্মক্ষেত্রে 30 বছর 9 মাস থেকে শুরু করে 33 বছর 4 মাস অবধি একটু সমস্যা। হ্যাঁ, দুঃখ নিও না, ও একজন সফল পাইলট হতে পারবে। এবং 34 বছর 3 মাসের পর 34 বছর 3 মাসের পর সৌম্যদীপের বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হয়ে যাবে। বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে। কেমন? সৌম্যদীপ সম্পর্কে অনেক কথা আরো বলার আছে, বলবো। শুভ তারিখ, শুভ সংখ্যা, সবকিছু, জন্মকুণ্ডলীটি কটা স্টার পেয়েছে, শুভ মন্ত্র, শুভ নিয়ম, আজ আর সময় নেই। কেমন? আগামী দিন আবার বলবো। তোমাদের চিঠি কি করে তোমরা পাঠাবে আর্য বলবে। সৌম্যদীপ ভৌমিকের এই চিঠিটি কিন্তু আজ পূর্ণ হলো না, পূর্ণ উত্তর আগামী দিন দেব। আর আশ্রম সম্পর্কে আর্য তোমাদের আরো কিছু বলবে। দর্শক বন্ধুরা, আপনারা চিঠি যারা পাঠাবেন তারা একমাত্র এই ঠিকানায় পাঠান। শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরুনগর, পোস্ট অফিস মাহে, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202। এই ঠিকানায় চিঠি পাঠাবেন আপনারা। অবশ্যই আপনাদের চিঠি আমরা প্রতিটি কার্যক্রমে পড়ার চেষ্টা করব। আজকের সময় শেষ প্রান্তে দাঁড়িয়ে আরও একবার আপনাদের বলে যাই, রবীন্দ্রনাথের ভাষায়, চারিদিকে চাহি পথ নাহি নাহি, শান্তি কোথা কোথা আলয়, কোথা তাপহারি পিপাসার বাড়ি, হৃদয়ের শেষ আশ্রয়। সত্যি হৃদয়ের শেষ আশ্রয় যদি আপনারা পেতে চান, যদি ভক্তিমার্গে আপনারা আরও উন্নত হতে চান, শৈব কৃপা লাভ করতে চান, তাহলে শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত আশ্রমে যে সকল নিঃসঙ্গ সমস্যাদীর্ণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ শর্ত সাপেক্ষে তাদের স্থায়ীভাবে বাকি জীবন আশ্রমিক বাতাবরণে অতিবাহিত করতে চান, অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। 9831950049, 9830156738, এই দুটো নাম্বারে। ভালো থাকবেন, সবাই সুখী থাকবেন। দেখা হবে আগামী দিন ঠিক এই সময়। নমস্কার। হরি ওং নমঃ শিবায়। সকলে বলো, সংকোচ মুক্ত হয়ে বলো, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়।